আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম কি অনুক্রম ধারা। এই অধ্যায়টা তোমরা যদি রিভিশন দিতে যাও, তোমাদের জন্য যতগুলা বেসিক কনসেপ্ট এবং সূত্র লাগবে সেটা আমরা আজকে সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো, তাহলে অনুক্রম এবং ধারা সম্পর্কিত যে কোনো অঙ্ক, সেটা হোক এমসিকিউ, হোক এক কথায় উত্তর, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, অথবা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সবগুলা সুন্দর করে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। প্রথমে আমরা অনুক্রম জিনিসটা কি সেটা সংজ্ঞাটা উদাহরণ সহ ভালো করে একটু বুঝে নিই। আবার দেখো, অনুক্রমের ইংরেজি সিকোয়েন্স, এটা তোমরা মোটামুটি সবাই জানো। তো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে সেটা কি দেখো তো, স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের যে সম্পর্ক সেটাকে কি বলা হয়? অনুক্রম বলা হয়। আমরা কিন্তু সবাই জানি স্বাভাবিক সংখ্যার যে সেট সেটা কি, সেটার মধ্যে যে সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু 1 দ্বারা শুরু, 1 2 3 4 5, তাই না? এই সেটটাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা, যার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গণনাকারী সংখ্যা। কেন গণনাকারী সংখ্যা? এগুলা কিন্তু আমরা গণনার কাজে ব্যবহার করি, সেই জন্য স্বাভাবিক সংখ্যার সেটের আরেকটা নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। তো এই সেটটার সাথে আমরা যদি একটা সংগ্রহ নিই, যেমন মনে করি আমি একটা সংগ্রহ নিচ্ছি 3 6 9 12, এরকম একটা সংগ্রহ নিলাম 15, তাইলে এই সংগ্রহটার সাথে দেখো আমাদের যে স্বাভাবিক সংখ্যার সেট, ওর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো, এই যে প্রথম স্বাভাবিক সংখ্যাটা কত? 1। আমি এখানে স্বাভাবিক সংখ্যাগুলো আবার লিখতেছি, 1 2 3 4 5, এইভাবে আরও কিন্তু অনেকগুলো স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে দেখো, এই যে 3 সাথে 1-এর কি সম্পর্ক? খুবই সহজ এবং সুন্দর একটা সম্পর্ক। 3 হচ্ছে আমাদের, এই যে আমি যে একটা সংগ্রহ লিখছি, এই সংগ্রহের প্রথম পদটা হচ্ছে 3, বা একতম পদ বা প্রথম পদ। তাইলে এটা দেখো 6, সেটার সাথে স্বাভাবিক সংখ্যার সেটের সম্পর্কটা কি? 6 হচ্ছে 2তম পদ বা দ্বিতীয় পদ, এইটাই একটা সম্পর্ক। তাহলে 9-এর সাথে স্বাভাবিক সেটের কি সম্পর্ক? এই যে স্বাভাবিক সংখ্যার সেটের যে একটা উপাদান 3, 9 হচ্ছে আমাদের 3তম পদ বা তৃতীয় পদ। এইটা হচ্ছে 4তম পদ বা চতুর্থ পদ। এই যে এটা আবার 5তম পদ বা পঞ্চম পদ। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণেই আমাদের এই যে 3 6 9 12 15, এই সংগ্রহটা কি হয়ে গেল? একটা অনুক্রম হয়ে গেল। তাহলে তোমাদের বইয়ে অনুক্রমের যে সংজ্ঞাটা সেটা কি? স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটা সংগ্রহের যে সম্পর্ক সেটাকে কি বলা হয়? অনুক্রম বলা হয়। অনুক্রমের কিন্তু আরেকটা বিকল্প সংজ্ঞা আছে। তোমাদের নতুন বইটার আগের সিলেবাসের যে বইটা ছিল সেখানে এই সংজ্ঞাটা ছিল। দেখো বিকল্প সংজ্ঞাটা কি? যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এই সাজানো রাশিগুলোর সেটকেই অনুক্রম বলা হয়। আবার পড়তেছি, দেখো, যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের মানে আগেরটা এবং পরের সেই রাশিটার সাথেও কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়, তাইলে এই সাজানো রাশিগুলোর সেটটাকেই কি বলা হয়? অনুক্রম বলা হয়। তাহলে দেখো, আমি যদি উদাহরণস্বরূপ একটা সংগ্রহ নিচ্ছি যেখানে অনেকগুলা সংখ্যা বা রাশি আছে, যে সংখ্যাই মনে করতেছি 3 6 9 12 15, যেটাকে আগে মনে করছিলাম, এভাবে মনে করো। আমাদের দেখো এখানে এই যে প্রথম রাশি বা প্রথম সংখ্যাটা কি? 3, দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় রাশিটা হচ্ছে 6, তৃতীয়টা কত? 9। এদের মধ্যে দেখো একটা সম্পর্ক আছে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটার থেকে এটা কত বাড়তেছে? 3 বাড়তেছে। তারপর এটার থেকে এটা 3 বৃদ্ধি পাচ্ছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে তুমি যদি যে কোনো একটার সাথে পূর্বেরটা চিন্তা করো তাহলে 3 কম, আর যদি পরেরটা চিন্তা করো 3 বেশি। দেখো 12, এর পরের সংখ্যাটা কত? 15, কত বেশি? 3 বেশি।
12 এর আগের সংখ্যাটা কত 9, সেটা কত কম 3 কম, তার মানে ওই দিকেরগুলা 3 বেশি, ওই দিকেরগুলা 3 কম। তাইলে দেখতে পাচ্ছ যে তার পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত এটা জানা যায়। তাহলে এই সাজানো রাশিগুলার যে সেট সেটাকে আমরা কি বলবো, অনুক্রম বলবো। আচ্ছা, অনুক্রমের প্রথম পদকে আমরা সাধারণত A1 দ্বারা সূচিত করি, দ্বিতীয় পদকে কি দ্বারা সূচিত করি, A2 দ্বারা সূচিত করি, তৃতীয় পদকে A3 দ্বারা সূচিত করি। এইভাবে n-তম পদকে আমরা সূচিত করি হচ্ছে AN দ্বারা। আর এই সম্পূর্ণ অনুক্রমটাকে আমরা সাংকেতিকভাবে এরকমভাবে লিখি। তাহলে এটা দ্বারা একটা অনুক্রম বোঝাচ্ছে, n এর জায়গায় 1 বসাইলে তুমি প্রথম পদ A1 পাচ্ছ, n এর জায়গায় 2 বসাইলে A2 দ্বিতীয় পদ পাচ্ছ, n এর জায়গায় 3 বসাইলে A3 তৃতীয় পদ পাচ্ছ। তাইলে এটা হচ্ছে অনুক্রমকে সাংকেতিকভাবে সূচিত করার নিয়ম। এরপরে দেখো আমরা কতগুলা বিশেষ অনুক্রম বা স্পেশাল সিকোয়েন্স সম্পর্কে একটু জানিয়ে নিব। এর মধ্যে তোমাদের বইয়ে প্রথমে আছে হচ্ছে ধ্রুবক অনুক্রম। দেখো এটা সংজ্ঞাটা কি, যে অনুক্রমে প্রত্যেকটা পদ একই, অর্থাৎ পদগুলোতে কোনো পরিবর্তন নাই, তাকে কি বলা হয়, ধ্রুবক অনুক্রম বলা হয়। যেমন দেখো আমি যদি লিখি 2, আরেকটা 2, আরেকটা 2, আবার এইভাবে যাচ্ছে, তাইলে দেখো তো সবগুলা পদ একই, তাই না, পদগুলোতে কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তাইলে এই ধরনের অনুক্রমকে কি বলা হয়, ধ্রুবক অনুক্রম। তোমাকে যদি আরেকটা ধ্রুবক অনুক্রম লিখতে বলে তুমি লিখে ফেলতে পারবা 5,5,5,5। এটা একটা ধ্রুবক অনুক্রম। আমার মনে হয় এভাবে তুমি যে কোনো সংখ্যক ধ্রুবক অনুক্রমই লিখতে পারবা। তারপরে দেখো পর্যায়ক্রমিক অনুক্রম, ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক সিকোয়েন্স। কাকে বলে আমরা সংজ্ঞাটা একটু পড়ে নিই, তোমাদের বইয়ে কিন্তু লিখে দেওয়া আছে। যে অনুক্রমের একটি নির্দিষ্ট সংখ্যক পদ পরপর পদগুলিতে পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ একই রকম পদ পাওয়া যায়, তাকে কি বলা হয়, পর্যায়ক্রমিক অনুক্রম। আমরা আবার একটু পড়ে নিই, যে অনুক্রমে একটি নির্দিষ্ট সংখ্যক পদ পরপর পদগুলোতে পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ একই রকম পদ পাওয়া যায়, তাকে পর্যায়ক্রমিক অনুক্রম বলে। যেমন উদাহরণস্বরূপ দেখো আমি লিখলাম হচ্ছে -1, তারপর লিখলাম আবার 1, আবার লিখলাম -1, আবার লিখলাম 1, আবার লিখলাম -1, আবার লিখলাম 1, এইভাবে যাচ্ছে। তাহলে দেখো তো এই যে -1 1 এটা আবার বারবার রিপিট হচ্ছে, তাই না, যে এরকম নির্দিষ্ট সংখ্যক পদ বারবার চলে আসা, এই ধরনের যদি কোনো অনুক্রমে ঘটনা ঘটে, তাহলে এই বিশেষ অনুক্রমটার নাম কি, পর্যায়ক্রমিক অনুক্রম। তুমি যেগুলো আরও অনেকগুলো পর্যায়ক্রমিক অনুক্রম লিখতে পারবা, যেমন লিখলা 2 3 4, আবার লিখলা 2 3 4, আবার লিখলা 2 3 4। তার মানে আমি যে এখানে অনুক্রমটা লিখছি সেটাতে কি করতেছে, এই যে 2 3 4 এটা বারবার রিপিট হচ্ছে। যদি কতগুলা পদ কিছুক্ষণ পর পর একইভাবে রিপিট হয় বা পুনরাবৃত্ত হয়, তাইলে সেটার নাম কি, পর্যায়ক্রমিক অনুক্রম। তারপরে দেখো খুবই সহজ একটা অনুক্রম, জোড় সংখ্যার অনুক্রম। আমরা তো একদম যখন ছোট্ট ছিলাম তখন থেকেই জোড় সংখ্যা চিনি, তাই না। জোড় সংখ্যা কোনগুলা দেখো, 2 4 6 8 10 ... এটা হচ্ছে n-তম জোড় সংখ্যা। তাইলে এই যে অনুক্রম, এটাকে কি বলা হয়, এটা জোড় সংখ্যাগুলোকে প্রকাশ করে, যার n-তম পদ an = 2n, সেই জন্য এটাকে কি বলা হয়, জোড় সংখ্যার অনুক্রম বলা হয়। এটা কিন্তু তোমাদের উপরের ক্লাসগুলাই ক্যালকুলেশনেও লাগবে। জোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে 2n। তুমি যদি n এর জায়গায় 1 বসাও, তাহলে দেখো তো কত হবে, 2 একে 2, তাই না। n এর জায়গায় 1 বসাইলে তুমি কি পাচ্ছ, 2 একে 2, মানে প্রথম জোড় সংখ্যাটা পেয়ে যাচ্ছ। তারপর যদি n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় 1 বসাও তো আমি a1 পাইছি, n এর জায়গায় যদি 2 বসাও তাহলে কি পাবা, 2 × 2, তাতে কি পাচ্ছ 4। n এর জায়গায় যদি 3 বসাও, 2 × 3, তাতে পাচ্ছ 6। দেখতে পাচ্ছ, তাহলে n-তম পদটা আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে কি, an, যেটার মানটা কত, 2n। তুমি যদি n এর জায়গায় 1 বসাও, প্রথম পদ a1 পেয়ে যাচ্ছ, n এর জায়গায় যদি 2 বসাও, দ্বিতীয় পদ a2 পেয়ে যাচ্ছ, যার মান কত, 4। n এর জায়গায় যদি 3 বসাও, তাহলে a3 তৃতীয় পদটা পেয়ে যাচ্ছ, বা তৃতীয় জোড় সংখ্যাটা পেয়ে যাচ্ছ, সেটা কত, 6। এভাবে n এর মান আরও পরের সংখ্যাগুলো বসাইলে
চতুর্থ পঞ্চম জোড় সংখ্যাগুলো তুমি পাওয়া যাবা। এরপরে দেখো বিজোড় সংখ্যার অনুক্রম। আমরা তো ছোটোবেলা থেকে বিজোড় সংখ্যাগুলো চিনি 1 3 5 7 ডট 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 2n-1। এই অনুক্রমটি বিজোড় সংখ্যাগুলো প্রকাশ করে। বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে nতম পদ যাকে an দ্বারা সূচিত করি সেটা কত 2n-1, সেটাকে কি বলা হয় বিজোড় সংখ্যার অনুক্রম বলা হয়। এখান থেকে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যাগুলোকে আমরা 2n-1 দ্বারা প্রকাশ করতে পারি। nতম বিজোড় সংখ্যা যাকে আমরা an দ্বারা সূচিত করি সেটা কত 2n-1। এটা কিন্তু আমাদের দরকার লাগে। তুমি যদি n এর জায়গায় 1 বসাও তাহলে a1 বা প্রথম বিজোড় সংখ্যাটা পাওয়া যাবে। সেটা কত 2 × 1, 2 একে 2 বিয়োগ 1। ক্যালকুলেশন যদি করো তাতে তোমার 1 আসতেছে। a2 কত পাবা 2 × 2 - 1। ওই যে n এর জায়গায় আমি 2 বসাইছি, তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 1, তাতে তুমি 3 পাচ্ছ। n এর জায়গায় যদি তুমি 3 বসাও তাহলে a3 2 × 3 - 1, 3 দুগুণে 6 বিয়োগ 1, তাতে 5 পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমাদের একটু মনে রাখলে ভালো, বিশেষ করে আপার ক্লাসগুলোতে আমাদের দরকার লাগবে। nতম বিজোড় সংখ্যাকে কিভাবে সূচিত করা হয় বা প্রকাশ করা যায় সেটাকে 2n-1 দ্বারা। মনে থাকবে nতম জোড় সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি 2n দ্বারা, যেখানে n স্টার্ট হবে 1 2 3 এইভাবে। আর nতম বিজোড় সংখ্যাকে কি দ্বারা সূচিত করি 2n-1 দ্বারা। এই দুইটি ইনফরমেশন তোমরা অবশ্যই একটু মনে রাখবে। এরপরে দেখো আরেকটা বিশেষ অনুক্রম, অনেক সুন্দর সুন্দর বল দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই অনুক্রমটার নাম কি সমবাহু ত্রিভুজ সংখ্যার অনুক্রম। এটা তোমাদের বইয়ে আছে 1 3 6 10। অনুক্রমটিকে সমবাহু ত্রিভুজ সংখ্যার অনুক্রম বলে, কারণ অনুক্রমের পদগুলো নিচের চিত্রে সমবাহু ত্রিভুজ আকৃতির বলের সংখ্যা থেকে আসছে। তাহলে দেখো এখানে একটা বল সাজানো আছে, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ আকারের, তাই না? তুমি যদি বলের একদম স্পর্শ বরাবর 3টা বাহু আঁকো, এটাকে কিন্তু একটা সমবাহু ত্রিভুজের মধ্যে আটানো যাবে। এখানেও কিন্তু একটা সমবাহু ত্রিভুজের মধ্যে আটানো যাচ্ছে, এইখানেও কিন্তু একটা সমবাহু ত্রিভুজের মধ্যে আটানো যাচ্ছে। আমি হয়তো হাতে আঁকতেছি সেই জন্য এটাকে একটু ছেদ করে ফেলতেছে। তার মানে দেখতে পাচ্ছ এই যে একটা বল দিয়ে একটা সমবাহু ত্রিভুজ বানানো যাচ্ছে, তারপরেরটাতে 3টা বল লাগতেছে, তারপরেরটাতে 6টা বল লাগতেছে। এখানে নিচে কিন্তু 3টা, তুমি নিচে যদি 4টা দাও 2টা 3টা, হাতে আঁকা চিত্র তো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তাহলে এখানে লাগবে 3টা, এখানে লাগবে 2টা, এখানে লাগবে 1টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কয়টা হচ্ছে দেখো তো, এই ক্ষেত্রে আমাদের কয়টা হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আর একটা 10টা। সেই জন্য সমবাহু ত্রিভুজ সংখ্যার অনুক্রমের চতুর্থ পদ কত 10। তুমি যদি পঞ্চম পদ বের করতে চাও নিচের লাইনে তোমাকে রাখতে হবে 5টা বল, তারপরে 4টা, তারপরে 3টা, তারপর 2টা, তারপর 1টা। তাহলে সমবাহু ত্রিভুজ সংখ্যার অনুক্রমটা কি 1 3 6 10 দেন এইভাবে। এরপর আমরা দেখব বর্গাকার সংখ্যার অনুক্রম। বর্গাকার সংখ্যার অনুক্রমটা কি 1 4 9 16 25 দেন এটা কিন্তু 1-এর বর্গ 1, তাই না? দেখো 2-এর বর্গ 4, তুমি প্রত্যেকটা সাইডে কিন্তু 2টা করে বল পাচ্ছ। তারপরে এখানে প্রত্যেকটা বাহু বরাবর 3টা করে বল পাচ্ছ, এখানে প্রত্যেকটা বাহু বরাবর 4টা করে বল পাচ্ছ। মোট বলের সংখ্যা হচ্ছে 16। এখানে প্রত্যেকটা বাহু বরাবর 5টা পাচ্ছ, তাতে মোট বলের সংখ্যা কত 25। তুমি যদি প্রত্যেকটা বাহু বরাবর 6টা করে রাখো, তার মানে এই যে বর্গাকার সংখ্যার যে অনুক্রম, এখানে তো 25, এর পরের পদটা হবে 36, এর পরের পদটা হবে 49, এর পরের পদটা হবে 64, এইভাবে। তাহলে এই অনুক্রমটাকে আমরা কি বলি বর্গাকার সংখ্যার অনুক্রম। আগেরগুলো ছিল মূলত স্পেশাল বা বিশেষ অনুক্রম। তো আমরা মোটামুটি যে অনুক্রমগুলোকে নিয়ে কাজ করি এগুলার প্রকারভেদটা একটু তোমাদের বই থেকে আমরা একটু দেখে নিই। অনুক্রমকে মূলত 2টা ভাগে বিভক্ত করা হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সসীম, আরেকটা কি অসীম। তাহলে অনুক্রমের মূলত প্রকারভেদ 2টা, তার মধ্যে প্রথমটা কি সসীম বা ইংরেজিতে বলা হয় ফাইনাইট, অসীম বা ইনফাইনাইট, ঠিক আছে? তারপরে দেখো সসীম অনুক্রমকে আবার
মোটামুটি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে সমান্তর, যেটার ইংরেজি হচ্ছে এরিথমেটিক, আর গুণোত্তর জিওমেট্রিক। অসীম অনুক্রমগুলোকেও আমরা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করি, যার একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর ইংরেজি কি জানা থাকলো, কিছু কিছু ইংরেজি জানা থাকলো কিন্তু আমাদের উপকারে আসবে। এগুলো আপার ক্লাসে আমাদের একসময় কিন্তু ইংলিশেই সব কিছু পড়তে হবে। তোমরা যদি এইচএসসির পরে পড়ালেখাটা সব কিছু তোমাদের ইংলিশে কিন্তু করতে হবে। আচ্ছা, সেজন্য কিছু কিছু জিনিসের আমাদের ইংরেজি জানা থাকলে ভালো, লস নাই। তাহলে অনুক্রম মূলত দুই প্রকার, সসীম অসীম। সসীম অনুক্রম আমরা দুই ভাগে আবার বিভক্ত করতে পারি, সমান্তর এবং গুণোত্তর। অসীম অনুক্রমকেও সমান্তর এবং গুণোত্তর এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে এখন দেখো সসীম অনুক্রমটা কি। যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট, পদ সংখ্যা নির্দিষ্ট মানে শেষ পদটা পাওয়া যাবে, এই ধরনের অনুক্রমকে আমরা সসীম অনুক্রম বলি। যেমন দেখো 2 লিখলাম, 5 লিখলাম, 8 লিখলাম, 11 লিখলাম। এই যে এখানে আমাদের অনুক্রমের পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট। নির্দিষ্ট কেন? এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা, তাই না? মানে যা শেষ পদটা কি তুমি বলতে পারতেছ, এই ধরনের অনুক্রমকে আমরা কি বলি? সসীম। সসীম মানে নির্দিষ্ট, নির্দিষ্ট সংখ্যক। তারপরে দেখো অসীম অনুক্রম, যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট না, মানে যা শেষ পদ তুমি বলতে পারবা না। যেমন 2, 5, 8, 11, দেন 14। এভাবে আমি যদি ডট ডট দিয়ে দিই, এভাবে তো চলতেই থাকবে। 14-এর পরে 17, তারপরে 20, এভাবে যার কোনো শেষ নাই। শেষ পদটা কত তুমি যদি বলতে না পারো, এই ধরনের অনুক্রমকে আমরা কি বলবো? অসীম অনুক্রম। আর যদি শেষ পদটা কত সেটা তুমি বলতে পারো বা পদ সংখ্যা নির্দিষ্ট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সসীম অনুক্রম। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ সমান্তর অনুক্রম। মানে মোট কথা তুমি যদি শাব্দিক বিশ্লেষণ করো, যে অনুক্রমের পদগুলার অন্তর সমান, সমান অন্তর, তাই না? অন্তর মানে কি? পার্থক্যটা। দেখো আমি যদি লিখি 3, দেন 6, দেন 9, দেন 12, দেন 15, এখানে যদি আমি লিখি, তুমি দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদ এদের মধ্যে পার্থক্যটা কত? দেখো 6 বিয়োগ 3, তাই না? তুমি 3 পাচ্ছ পার্থক্য। আবার যদি দেখো 9 এবং 6 এদের মধ্যে পার্থক্য কত? পরেরটার থেকে আগেরটা বিয়োগ করে এখানেও 3 পাচ্ছে। পার্থক্যগুলো যদি সমান হয়, পার্থক্য বা অন্তর যদি সমান হয়, তাইলে অনুক্রমটার নাম কি? সমান্তর অনুক্রম। পার্থক্য বা অন্তর সেটা যদি সমান হয়, তাহলে সেটার নাম কি? সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের প্রথম পদটাকে আমরা সাধারণত, প্রথম পদকে আমরা সাধারণত এ দ্বারা সূচিত করি। আর এই যে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কোনটা? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, সেটাকে আমরা কি বলি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর সেটাকে আমরা কি দ্বারা সূচিত করি? ডি দ্বারা সূচিত করি। তাইলে একটা সমান্তর অনুক্রমের প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি হইলে এটার বীজগাণিতিক রূপটা কি? তাইলে দেখো বীজগাণিতিক রূপটা হচ্ছে, প্রথম পদ হচ্ছে এ, তাই না? তারপর দ্বিতীয় পদটা কি হবে? দেখো প্রথম পদ আমাদের এখানে 3, 3-এর সাথে কিন্তু সাধারণ অন্তর 3 যদি যোগ করো 3 + 3, তাহলে তুমি দ্বিতীয় পদ 6 পাচ্ছ। আবার দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর 3 যদি যোগ করো, তাইলে তৃতীয় পদ 9 পাচ্ছ। তার মানে প্রথম পদের সাথে সাধারণ অন্তর যদি ডি যোগ করি, তাহলে আমি পাবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সাথে যদি সাধারণ অন্তর আবার ডি যোগ করো, তাহলে a + d + d, তার মানে a + 2d, সেটা হবে আমাদের কি? তৃতীয় পদ, তাই না? তারপর যদি এটার সাথে আবার যোগ করো, তাহলে তুমি পাবে কি? চতুর্থ পদ। এইভাবে তুমি পরের পদগুলা পাবা। এখন এখানে আরেকটা ব্যাপার, তাহলে দেখো সেটা হচ্ছে n-তম পদটা কি আসবে। আমরা তো প্রথম পদ দেখতে পাচ্ছি, দ্বিতীয় পদ দেখতে পাচ্ছি, তৃতীয় পদ। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে এখানে দেখো দ্বিতীয় পদে a + 1টা d, তাই না? তৃতীয় পদে a + 2টা d। কয়টা d? 2টা। তৃতীয় পদ কিন্তু d কয়টা? 2টা। চতুর্থ পদ a + d কিন্তু 3টা। তার মানে ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ, যততম পদ এর সাথে
ডি একটা কম সংখ্যক যোগ হচ্ছে। তার মানে তোমার যদি 100তম পদ বের করতে বলে তুমি কিন্তু দেখে পর্যবেক্ষণ করে বলে ফেলতে পারবা। 100তম পদটা কি হবে? এ প্লাস 99 ডি, তাই না? তাহলে বলো তো 70তম পদটা কি হবে? এ প্লাস 69 ডি। 20তম পদ কি হবে? এ প্লাস 19 ডি। তাহলে বলে ফেলো তো n-তম পদ কি হবে? এ প্লাস n এর থেকে 1 কম, তাই না? n এর থেকে 1 কম কত? n-1। n এর থেকে 1 কম কত? n এর থেকে 1 কম পাওয়ার জন্য n থেকে 1 কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস n-1 ইন্টু ডি। এটি আমাদের কি পদ? n-তম পদ। যেমন এখানে এটা আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তুমি যদি ষষ্ঠ পদ পাইতে চাও, যেটাকে আমি বলি 6তম পদ, তাহলে তোমার কিন্তু n এর জায়গায় 6 বসাইতে হবে। তাহলে দেখো তো কি হবে? আমাদের প্রথম পদ এর মান কত? 3। তাহলে n এর জায়গায় আমি 6 বসাবো। 6 বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর এখানে 3, তাই না? ইন্টু 3। তার মানে আমাদের যদি ক্যালকুলেশন করি 3 প্লাস 5 ইন্টু 3 সরল করলে কি হবে? 3 প্লাস 15, তার মানে কত? 18। তাহলে এটা দ্বারা তুমি যে কোনো পদ পাবা। n এর মান 6 বসাইছি, সেই জন্য আমি ষষ্ঠ পদ বা 6তম পদটা পাইছি, সেটা কত? 18। n এর জায়গায় যদি 7 বসাও, সপ্তম পদ সেটা পাবা। n এর জায়গায় যদি 1 লক্ষ বসাও, তাহলে তুমি কি পাবা? 1 লক্ষতম পদ। তারপর দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অনুক্রম, সেটা কি? গুণোত্তর অনুক্রম, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি? জিওমেট্রিক সিকোয়েন্স। কোন একটা অনুক্রমের যদি দ্বিতীয় পদ এবং প্রথম পদের, আবার তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ, অর্থাৎ পরপর দুইটা পদের অনুপাত যদি একই হয়, তাহলে সেই অনুক্রমটাকে আমরা কি বলি? গুণোত্তর অনুক্রম। যেমন দেখো 3, দেন 6, দেন 12, দেন 24, দেন 48, এরকম। এখানে দেখো দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত। তার মানে কি? এই যে দ্বিতীয় পদ আছে 6, অনুপাত বা ভাগফল, অনুপাত বা ভাগফল। 6কে 3 দ্বারা যদি ভাগ করো কত পাচ্ছ? 2 পাচ্ছ, তাই না? তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? 12/6, সেটা 2 পাচ্ছ, তাই না? তাহলে তুমি যদি চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করো, সেটা কত পাচ্ছ? 2। তার মানে পাশাপাশি দুইটা পদের অনুপাত, পরেরটা ভাগ আগেরটা, সেটা সব সময় যদি একই হয়, তাইলে সেই অনুক্রমটাকে আমরা কি বলবো? গুণোত্তর অনুক্রম। ঠিক আছে? পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি একই হয় বা সাধারণ হয়, সেম হয়, তাইলে সেই অনুক্রমটাকে আমরা কি বলবো? গুণোত্তর অনুক্রম। মনে থাকবে? আচ্ছা, তাহলে গুণোত্তর অনুক্রমের প্রথম পদকে আমরা এ দ্বারা সূচিত করি। এটা কিন্তু মনে রাখতে হবে। গুণোত্তর অনুক্রমের প্রথম পদকে কি দ্বারা সূচিত করি? এ দ্বারা। আর এই যে অনুপাতটা যেটা, সেটা সবসময় একই হওয়ার কারণে ওইটাকে সাধারণ বা কমন রেশিও, ইংরেজিতে বলা হয় কমন রেশিও, বাংলাতে বলা হয় সাধারণ অনুপাত। রেশিও, রেশিও বানানোর প্রথম অক্ষর কি? স্মল আর। সেই জন্য সাধারণ অনুপাতকে কি দ্বারা সূচিত করা হয়? আর দ্বারা। আচ্ছা, তাইলে আমাদের দেখো তো বীজগণিতীয় রূপটা কি হচ্ছে? বীজগণিতীয় রূপটা কি হচ্ছে? বীজগাণিতিক বা বীজগণিতীয় দুইটাই বলতে পারো। সেটা কি হচ্ছে? প্রথম পদ এ। দেখো আমাদের কিন্তু এখানে প্রথম পদ 3, এর মান 3। প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা পাচ্ছি কিভাবে? দেখো তো, এই যে 3কে 2 দ্বারা গুণ করলেই দ্বিতীয় পদ পাচ্ছি। দ্বিতীয় পদকে 2 দ্বারা গুণ করলে, মানে 6কে 2 দ্বারা গুণ করলে তৃতীয় পদ 12 পাচ্ছি। 12কে যদি 2 দ্বারা গুণ করি চতুর্থ পদ 24 পাচ্ছি। তার মানে প্রথম পদের সাথে তুমি সাধারণ অনুপাত যদি গুণ করো, তাহলে তুমি দ্বিতীয় পদ পাবা। দ্বিতীয় পদের সাথে যদি আবার সাধারণ অনুপাত গুণ করো, তাহলে আর গুণ হয়ে কি হয়ে যাবে? r²। তুমি তৃতীয় পদ পাবা। তৃতীয় পদকে যদি আবার সাধারণ অনুপাত r দ্বারা গুণ করো, তাহলে তুমি পাবা কি? চতুর্থ পদ। চতুর্থ পদকে যদি আবার সাধারণ অনুপাত r দ্বারা গুণ করো, তাহলে তুমি পাবা কি? পঞ্চম পদ। ঠিক আছে? এটা হচ্ছে গুণোত্তর ধারার বীজগণিতীয় রূপ। এখানে আগের মতো যদি একটু খেয়াল করো, তাহলে আমার তো মনে হয় গুণোত্তর ধারার n-তম পদ
তুমি গুণোত্তর অনুক্রমের n-তম পদ তুমি নিজেই লিখতে পারবা। দেখো এটা আমাদের কিন্তু চতুর্থ পদ, তাই না? চতুর্থ পদে কি আছে? এ আছে, আর আছে। চতুর্থ পদে পাওয়ার কিন্তু 3, তাই না? তৃতীয় পদে আর এর পাওয়ার কিন্তু 2, পঞ্চম পদে আর এর পাওয়ার কিন্তু 4। তাহলে বলো তো দশম পদে আর এর পাওয়ারে কত হবে? 10 থেকে 1 কম 9। যদি বলি 20তম পদ আর এর পাওয়ারে হবে 20-এর থেকে 1 কম 19। তাহলে n-তম পদে আর এর পাওয়ার কত থাকবে? n এর থেকে 1 কম, n এর থেকে 1 কম বা n থেকে 1 বিয়োগ করলে কত? সেটা হচ্ছে n-1। ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে দেখো তো আমাদের যে একটা উদাহরণ আমরা এখানে লিখছি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। যদি বলে ষষ্ঠ পদ বের করতে, ষষ্ঠ পদ যদি বের করতে বলা হয় তাহলে আমাদের কি লিখতে হবে? দেখো এ আর এর পাওয়ার কিন্তু ষষ্ঠ 6 মাইনাস 1। তাহলে দেখো তো আমাদের এখানে এ কত? এ মানে প্রথম পদ, সেটা হচ্ছে 3, তাই না? ইন্টু আর কত? আমাদের আর কিন্তু 2, আর কিন্তু এখানে 2, আর ওটার মাথার উপর কি বসবে? 6 মাইনাস 1 মানে 5। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করো 2 টু দি পাওয়ার 5 আসবে কিন্তু 32। তাহলে আমাদের 3 ইন্টু 32, সেটাও যদি ক্যালকুলেটর দিয়ে বের করো তাহলে আসবে 96। তার মানে আমি যে এখানে উদাহরণস্বরূপ গুণোত্তর ধারাটা লিখছি, পাঁচটা পদ কিন্তু একদম জল করতেছে, তাই না? যদি ষষ্ঠ পদটা লিখি তাহলে আমাদের সূত্র অনুযায়ী সেটা কি আসতেছে? 96। একইভাবে তুমি কিন্তু n-তম পদের সূত্রটা মনে রাখলে যে কোনো পদ বের করতে পারবা। তুমি যদি n এর জায়গায় 100 বসাও প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা যদি ওইখান থেকে বের করে লিখো, তাহলে n এর মানে 100 বসাইলে তুমি 100তম পদটা পাওয়া যাবা। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা আরেকটা বিশেষ অনুক্রম দেখব, যার নাম হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। তোমরা তো ইতালির নাম শুনছো, ফুটবল টিম বিশ্বকাপে প্রায় খেলে, ইন্টার মিলান, এসি মিলান, ওই দেশের ক্লাবগুলোর নাম। তো ইতালির একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে লিওনার্দো, LEONARDO, লিওনার্দো পিসানো, PISANO, যার ডাক নাম হচ্ছে ফিবোনাচ্চি। উনি প্রকৃতির মধ্যে খুঁজে একটা বিশেষ ধরনের অনুক্রম, তার একটা বই, তার বইয়ের নাম হচ্ছে লিবার এবাসি। তো সেই বইয়ে তিনি এই অনুক্রমটা প্রকাশ করেন, যে অনুক্রমের প্রথম পদটা হচ্ছে 0, দ্বিতীয় পদটা হচ্ছে 1, তৃতীয় পদও 1, চতুর্থ পদ ঠিক আগের দুইটা পদের যোগফল আর কি। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আবার এর পরের পদটা হচ্ছে ঠিক পূর্বের দুইটা পদের যোগফল, সেটা হচ্ছে তুমি 1 আর 2 যোগ করলে কত পাচ্ছ? 3। তারপর মানে প্রথম দুইটা পদ নির্দিষ্ট, সেটা কত? 0 আর 1। তৃতীয় পদটিকে কিভাবে পাবো? আগের দুইটা পদের যোগফল। তারপরটা পাবো ঠিক 1 আর 2 এর যোগফল 3। আবার যদি তুমি 2 এর সাথে 3 যোগ করো, পরেরটা পাবা 5। 3 এর সাথে 5 যোগ করো, সেটা পাবা কত? 8। 5 এর সাথে 8 যোগ করো, পরেরটা পাবা 13। এভাবে তুমি পরের যে কোনো পদ পাওয়ার নিয়ম কি? ঠিক পূর্ববর্তী বা ঠিক আগের যে দুইটা পদ তাদের যোগফলটাই হবে পরের পদ। তাইলে ফিবোনাচ্চি অনুক্রমটা কি? প্রথম দুইটা পদ নির্দিষ্ট, সেটা কি কি? 0 আর 1। তৃতীয় পদ থেকে পরের পদগুলো পাওয়ার নিয়ম কি? ঠিক আগের দুইটা পদের যোগফল। ঠিক আছে? তাহলে মনে থাকবে ফিবোনাচ্চি অনুক্রমটা। সেটাকে আমরা কিন্তু গাণিতিকভাবেও প্রকাশ করতে পারি। গাণিতিকভাবে প্রকাশটা কি? fn+2 আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। দেখো সেটা হবে কিন্তু fn যোগ fn+1, যে জায়গায় আমাদের n বিলংস টু n বা n কোত্থেকে আসবে? আমাদের ওই যে স্বাভাবিক সংখ্যার সেট থেকে আসবে। আবার এখানে আমাদের কিন্তু প্রথম পদ সেটা নির্দিষ্ট 0, দ্বিতীয় পদ সেটা কত? সেটা কিন্তু আমাদের 1, তৃতীয় পদটাও কিন্তু 1। তারপর তুমি যদি এখানে n এর মান তো আসবে কোত্থেকে? স্বাভাবিক সংখ্যার সেট থেকে, তাই না? স্বাভাবিক সংখ্যার সেটে আছে কি কি? স্বাভাবিক সংখ্যার সেটে আছে কিন্তু 1, 2, 3, 4 এইগুলা।
এটা হচ্ছে সাংকেতিকভাবে প্রকাশ। তুমি যদি n এর মান 1 বসাও, 1 বসাইলে কত হচ্ছে দেখো তো, n এর মান যদি তুমি 1 বসাও তাহলে তুমি পাচ্ছ এখানে 1 + 2, 1 + 2 মানে কি f3। f3টা কিভাবে পাচ্ছ? f3টা পাচ্ছ n এর জায়গায় কিন্তু তুমি স্বাভাবিক সংখ্যার সেট থেকে বসাচ্ছ, তাহলে তুমি পাচ্ছ কিন্তু f1 যোগ 1 + 1 f2। f1 কত? f1 কিন্তু আমাদের 1, তাই না? f1 কিন্তু 1, f2 কত? সেইটা 1, তাতে আমাদের কত পাওয়া যাচ্ছে? 2, পরের পরটা পাওয়া যাচ্ছ। আবার যদি এখানে n এর মান তুমি যদি 2 বসাও, n এর মান যদি 2 বসাও, 2 যোগ 2 তোমার কত হয়ে যাচ্ছে? 4। তাহলে এই জায়গায় কত হচ্ছে? n এর জায়গায় কিন্তু আমরা 2 বসাচ্ছি, f2, 2 বসাইলে 2 যোগ 1 f3। তার মানে তুমি f2 কত পাচ্ছ? f2 তো তোমার এখানে আছে নির্দিষ্ট করা, f2 হচ্ছে আমাদের 1, f2 হচ্ছে 1। f3 কত? f3 উপরে বের করা আছে 2, 1 + 2 তাতে 3, এরপরের পদটা 3টা পাওয়া যাচ্ছ। এইভাবে এই সূত্রের মাধ্যমে, একটু কঠিন বাট এটা আমাদের অনেক সময় কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়, সেই জন্য আমাদের ফিবোনাচি অনুক্রমের গাণিতিকভাবে প্রকাশটা একটু কষ্ট করে হইলেও মনে রাখতে হবে। fn + 2 সমান fn + fn + 1, যেখানে n বিলংস টু n, f0 সমান 0, f1 f2 এদের মান কত? 1। তাইলে এখানে আমি যদি n এর মান স্বাভাবিক সংখ্যার সেট থেকে একটা একটা করে বসাই, সবগুলো পদই কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে টপিকসটার নাম কি? সেটার নাম হচ্ছে ধারা, যাকে ইংরেজিতে আমরা সিরিজ বলি। তাহলে আমরা তো মাত্র অনুক্রম পড়লাম, অনুক্রমের পদগুলোকে পরস্পর যোগ করলেই ধারা চলে আসে। যেমন আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যার অনুক্রম কিন্তু 1 2 3 4 5 এইটা, তাই না? তাহলে এগুলোকে যদি যোগ আকারে প্রকাশ করো, 1 + 2 + 3 + 4 + 5 +... তাহলে এটা ছিল অনুক্রম, এইটাই কি হয়ে গেল? ধারা হয়ে গেল। ঠিক আছে? তারপর তো তোমরা জানো জোড় সংখ্যার অনুক্রম কি? 2 4 6 8, এইটা হচ্ছে আমাদের জোড় সংখ্যার অনুক্রম। তাহলে জোড় সংখ্যার ধারাটা কি হবে? 2 + 4 + 6 + 8। অনুক্রমের পদগুলোকে যদি আমরা যোগ করে ফেলি তাইলে সেটা কি হয়ে যাবে? ধারা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ... এইভাবে পরের পদগুলো আমাদের চলে আসবে। এখন দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটার নাম হচ্ছে সমান্তর ধারা, যাকে ইংরেজিতে বলা হয় এরিথমেটিক প্রোগ্রেশন সিরিজ, বা সংক্ষেপে শুধু এরিথমেটিক সিরিজও বলা হয়। সাংকেতিকভাবে অনেকে এপি সিরিজও বলে। এপি সিরিজ কেন? ওই যে এরিথমেটিকের প্রথম অক্ষর এ, প্রোগ্রেশনের প্রথম অক্ষর পি, তাহলে এপি সিরিজ। সেটা কি? সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কোনটা? যে ধারার পদগুলো সমান্তর অনুক্রমের শর্ত মাইনে চলে, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের অন্তর যদি সমান হয়, তাইলে সেই ধারাটাকে কি বলা হয়? সমান্তর ধারা। যেমন দেখো 2 + 5 + 8 + 11 + 14 দেখো এটা কিন্তু আমাদের একটা সমান্তর ধারা। কেন? তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, কত পাচ্ছ? বা এদের অন্তরটা কত হচ্ছে? 3। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করো, তাতে অন্তরটা হচ্ছে 3। এটা থেকে এটা বিয়োগ করো, তাতে অন্তর হচ্ছে 3, তাই না? সব ক্ষেত্রে অন্তর সমান, সেই জন্য এই ধারাটার নাম কি? সমান্তর ধারা। সমান্তর ধারাকে সমান্তর অনুক্রমের মতোই প্রথম পদকে আমরা এ দ্বারা সূচিত করি, আর সাধারণ অন্তর মানে যে অন্তরটা সব ক্ষেত্রে সমান, সেটা কত? সেটাকে আমরা ডি দ্বারা সূচিত করি। তাহলে আমাদের সমান্তর ধারার সাধারণ আকার কেমন হচ্ছে? সমান্তর ধারার সাধারণ আকারটা মনে রাখলে ভালো, পরীক্ষা হয়তো ডাইরেক্ট নাও আসতে পারে। সমান্তর ধারার সাধারণ আকার কি? এ, প্রথম পদ এ, তারপর দ্বিতীয় পদ কি? এ + ডি, তাই না? তারপর যদি তৃতীয় পদ লিখতে চাও, মনে আছে? এ + 2d। তারপর যদি চতুর্থ পদ লিখতে চাও, এ + 3d, এইভাবে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের সমান্তর ধারার বীজগণিতীয় আকার। আচ্ছা, এটা যদি n তম পদটা লিখতে চাও, ওই যে আগের মতোই, অনুক্রমের মতোই,
এনতম পদ যাকে আমরা এ এন দ্বারা সূচিত করব সেটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে ধারার জিনিসটা কিন্তু অনুক্রমের মতোই। পার্থক্য কি? পার্থক্য তুমি শুধু পাবা হচ্ছে ওইখানে কমা দ্বারা লেখা আর এখানে যোগ চিহ্ন দ্বারা লেখা। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে যোগ চিহ্ন দ্বারা লেখা তার মানে তুমি পদগুলো যোগ করলে তো আমাদের বই একটা সূত্রের প্রতিপাদন করে দেওয়া আছে। সমান্তর ধারার এন সংখ্যক পদের যোগফলটা আমাদের মনে রাখতে হবে। এন সংখ্যক পদের যোগফল, এন সংখ্যক পদের যোগফলটা কি আমাদের সূত্রটা মনে রাখতে হবে, যেটা বই প্রতিপাদন করা আছে। প্রতিপাদন এক্ষেত্রে লাগবে না, আমরা যেহেতু শর্ট রিভিশন দিচ্ছি কনসেপ্টগুলো। 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের কি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র। যেমন দেখো এখানে তোমার 1 2 3 4 5 6 7 8টা বা 10টা যদি বলে যে এই যে সমান্তর ধারা এটা 10টা পদের যোগফল কত, আমাদের এই যে সমান্তর ধারা এটা তোমার যদি বলে যে 10টি পদের যোগফল, 10টি পদের যোগফল, তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার কিন্তু বসাইতে হবে এন এর জায়গায় 10। তাহলে কি হবে দেখো 10/2, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এ দ্বারা বোঝাচ্ছে প্রথম পদ, প্রথম পদটাও আমাদের 2 প্লাস এন, এন বলতে কতগুলো পদ? 10টা পদ। তাহলে এন এর জায়গায় বসাইতে হবে 10 বিয়োগ 1 ইন্টু ডি, ডি মানে অন্তর, অন্তর মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তুমি যদি 5 থেকে 2 বিয়োগ করো তাহলে কত পাবা? 3 পাবা, তাই না? ইন্টু 3, তারপর যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে এখানে 5, এখানে 2 দুগুণে 4, আমি একটু সংক্ষেপ করতেছি। 10-এর দিকে 1 বিয়োগ করলে 9, 3 নং কত? 27। তারপর এটাকে আমি একবার লিখে ফেলতেছি, 27 আর 4 যোগ করলে কত হবে? 31, তাই না? 31কে তুমি যদি 5 দ্বারা গুণ করো তাহলে তোমার আসবে কিন্তু 155। তাইলে এই সূত্রটা ব্যবহার কইরা n/2 ইন্টু ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ, এই সূত্রটা দ্বারা আমরা কি করতে পারবো? সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে পারবো। সুতরাং সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা কি? গুণোত্তর ধারা, যাকে ইংরেজিতে আমরা জিওমেট্রিক সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ, সংক্ষেপে জিপি সিরিজও বলা হয়। তাহলে সেইটা কি? তাহলে একটা ধারার পদগুলা যদি গুণোত্তর অনুক্রম মেনে চলে, গুণোত্তর অনুক্রমের জন্য শর্তটা কি ছিল? পরের পদটাকে যদি আগের পদ দ্বারা ভাগ করো, সব ক্ষেত্রে অনুপাত নির্দিষ্ট সংখ্যা বা একই সংখ্যা, তাই না? যদি এরকম আসে, যেমন আমাদের মনে করা আছে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট ডট ডট, এইভাবে যদি যায় তাহলে দেখো তো দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দ্বারা ভাগ করি, 6কে যদি 3 দ্বারা ভাগ করি তাইলে পাচ্ছি কত? 2। আবার 12কে যদি 6 দ্বারা ভাগ করি তাতেও পাচ্ছি 2, তাই না? তাহলে দ্বিতীয় পদ আর প্রথম পদের অনুপাত যা, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাতও তা, মানে গুণোত্তর অনুক্রমে শর্ত মানে। একটা ধারার পদগুলা যদি গুণোত্তর অনুক্রমে শর্ত মানে, শর্তটা কি? পরের পদ এবং ঠিক ইমিডিয়েট আগের পদ তাদের অনুপাত যদি সবসময় একই সংখ্যা হয় তাইলে সেই ধারাটাকে আমরা কি বলি? গুণোত্তর ধারা বলি। ঠিক আছে, গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা সূচিত করি? গুণোত্তর অনুক্রমের মতোই, পার্থক্য হচ্ছে ওইখানে কমা আর এইখানে যোগ চিহ্ন। প্রথম পদকে এ দ্বারা, আর এক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বলি হচ্ছে সমান্তরের ক্ষেত্রে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বলি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা কি বলি? স্মল আর দ্বারা সূচিত করি। তাহলে আমাদের বলো তো গুণোত্তর ধারাটা কি হবে? প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি? এ ইন্টু আর, তৃতীয় পদ এ ইন্টু আর স্কোয়ার, চতুর্থ পদ এ ইন্টু আর কিউব প্লাস ডট ডট ডট। তোমাদের মনে আছে এনতম পদটা যদি লিখো এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট ডট, এরকমভাবে যাবে। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারার বীজগণিতীয় রূপ। আচ্ছা, তাহলে তুমি যদি এখান থেকে nতম পদটা একটু আলাদা করে লিখে রাখতে চাও, nতম পদটা কত? এ ইন্টু আর এর পাওয়ারে কত?
n মাইনাস ওয়ান। তুমি যদি n এর জায়গায় 100 বসাও, এর মান প্রথম পদ আর আর এর মান হচ্ছে সাধারণ অনুপাতটা বসাও, তাহলে তুমি কিন্তু 100তম পদটা পাওয়া যাবা। আচ্ছা, তাইলে সমান্তর ধারার নেই গুণোত্তর ধারারও কিন্তু সমষ্টি আছে, তাই না? তাহলে গুণোত্তর ধারার সমষ্টিটা কি হবে? n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমষ্টির সূত্রটা কি? তোমাদের বইয়ে কিন্তু এটা আছে, সেখান থেকে আমি লিখতেছি a ইন্টু 1 মাইনাস আর এর মাথার উপর n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটাকে কিন্তু আরেকটা ভাবেও লেখা যায়, শুধু এটা দিয়েও কাজ চালিয়ে দেওয়া যায়। আবার যদি মনে করো যে ওইভাবে লিখবে, সেটা মানে এখান থেকে মাইনাস কমন নিয়ে, এখান থেকে মাইনাস কমন নিয়ে ওই আকারটা লেখা হয়। সেটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে আর মাইনাস ওয়ান। অনেকে মানে আর এর মান যদি একের থেকে ছোট হয়, বুঝতে পারছো? আর এর মান যদি একের থেকে ছোট হয় তাইলে এই সূত্রটা ইউজ করে, আর আর এর মান যদি একের থেকে বড় হয় তাইলে এই সূত্রটা ইউজ করলে একটা মাইনাস আমরা অ্যাভয়েড করতে পারি আর কি। তাহলে জাস্ট তুমি এটা দিয়ে সব কাজ চালিয়ে দিতে পারবা, এইটা দিয়ে সব কাজ চালিয়ে দিতে পারবা। বেশিরভাগ মানুষ এইটাই ব্যবহার করে। অনেকে আবার আর এর মান একের থেকে ছোট হইলে এটা ব্যবহার করে, আর এর মান একের থেকে বড় হইলে নিচের সূত্রটা ব্যবহার করে। যেমন আমি যদি এই গুণোত্তর ধারার 10টা পদের সমষ্টি বের করতে চাই, আমি এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো। যেমন এটা দিয়ে যদি আমি করতে চাই, এখানে যদি আমি একটু দেখাইতে চাই যে 10টা পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, এখানে জায়গা নাই দেখে আমি একটু করে লিখতেছি। দেখো এ দ্বারা বোঝাচ্ছে প্রথম পদ। আমাদের এখানে প্রথম পদ কত? আমাদের কিন্তু প্রথম পদ 3, ঠিক আছে? তারপর কি 1 মাইনাস আর মানে যে অনুপাতটা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে যেটা পাচ্ছ সেটাই আর এর মান কত? 2, ঠিক আছে? তাহলে আমাদের 1 মাইনাস আর এর মাথার উপর কত? আর এর মাথার উপর কিন্তু কতগুলো পদের যোগফল বের করতেছি। আমাদের কিন্তু এখানে আর বলতে তো 2, আমি যদি একবারে 2 বসায় ফেলি তাহলে 2 এটার মাথার উপর বসবে কিন্তু 10, নিচে কি হবে? 1 মাইনাস আর, তার মানে 1 মাইনাস 2। পরে যদি এটা সরল করো, 3 ইন্টু তোমার এখানে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 10, এটা তোমার ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর দিয়ে যদি বের করো তাহলে 1 মাইনাস 2 মাথার উপর 10, আমি একবারই ক্যালকুলেটর টিপ দিয়ে ফেললাম, মাইনাস 1023, মাইনাস 1023, সামনে কিন্তু একটা 3 আছে, ডিভাইডেড বাই কিন্তু মাইনাস 1। এই যে মাইনাস মাইনাস কাটা চলে যাচ্ছে, মাইনাস মাইনাস কি চলে যাচ্ছে? কাটা চলে যাচ্ছে। তাতে আমাদের ফাইনালি থাকে কত? 1023 ইন্টু 3, তাতে কিন্তু 3069 আসে, 3069। আমাদের তো এটা দরকার নাই, তাহলে এটি কিন্তু আমাদের এই ধারাটার, এই গুণোত্তর ধারাটার প্রথম 10টা পদের যোগফল। তুমি যদি এই সূত্র দিয়ে বের করো তাহলে কিন্তু সেম মান নিয়ে আসবে। তখনও এর জায়গায় 3 বসাবা, এখানে হচ্ছে 2 বসাবা, n এর জায়গায় 10 বসাবা, এখানে হবে 2 মাইনাস 1। জাস্ট এখানে প্রথম পদটা ছোট ছিল সেই জন্য একটা মাইনাস আসছিল, আর ওইখানে মাইনাস আসবে না, এই পার্থক্য। তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে nতম পদ নির্ণয়ের সূত্রটা আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা, ঠিক আছে? তাহলে এ দ্বারা কি বোঝায়? প্রথম পদ। আর দ্বারা কি বোঝায়? সাধারণ অনুপাত। n দ্বারা কি বোঝায়? যতগুলো পদের সমষ্টি তুমি বের করতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে একটা সূত্র মনে রাখলে সূত্রে কোন প্রতীকটা কি নির্দেশ করে সেটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি। দেখো, একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি হয় a, আর আমাদের সাধারণ অনুপাতটা হইল আর, যেখানে আর এর মান 1 না, 1 হইলে কিন্তু সবগুলা পদ একই হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে 1 বাদে অন্য একটা সাধারণ অনুপাত যদি হয়, তাহলে আমরা কিন্তু জানি
গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট n-তম পদটা কত এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা যোগফলটা কিন্তু আমরা জানি সমষ্টিটা, সূত্রটা কি a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস আর। আচ্ছা, এখানে আমাদের n এর মান যদি অসীম হয় তাহলে কিন্তু এই গুণোত্তর ধারাটা একটা অসীম গুণোত্তর ধারা হয়ে যাবে। তখন এটা কেমন হবে, এই গুণোত্তর ধারাটা আর এর মান যদি অসীম হয় তাহলে আমাদের হয়ে যাচ্ছে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 n-তম পদটা যদি মাঝখানে লিখতে চাও এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এইভাবে পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, অসীম সংখ্যক। অসীম মানে এমন একটা সংখ্যা যেটা তুমি যত বড় সংখ্যাই বলো তার থেকেও বড়। পদ সংখ্যা নির্দিষ্ট না। এখন এই অসীম গুণোত্তর ধারার সমষ্টিও কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে সবসময় না নির্ণয় করতে পারি। তো এটা নির্ণয় করতে পারবো কি পারবো না সেটা এই যে সাধারণ অনুপাত আর এর মানের উপর নির্ভর করে। কেন আর এর মানের উপর নির্ভর করে? আর এর মান যদি -1 থেকে শুরু কইরা +1 মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হয়, -1 থেকে শুরু কইরা +1 মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হয়, তাইলেই কেবলমাত্র অসীম গুণোত্তর ধারার সমষ্টি আমরা বের করতে পারি। এখন কেন বের করতে পারি সেটা একটু দেখো। আর এর মান যদি আমি একটা পরীক্ষামূলকভাবে একটা উদাহরণ হিসেবে নিচ্ছি হাফ। আচ্ছা, তাহলে আর এর মান হাফ, তুমি দেখো তাহলে তখন আর স্কোয়ারের মান কত হবে। তুমি যদি ক্যালকুলেটর দিয়া হাফের স্কোয়ার বের করো, হাফের স্কোয়ার যদি তুমি বের করো তাহলে তুমি পাবা কিন্তু 0.25। এটাকে তুমি যদি দশমিকে লিখো 0.5। তারপরে যদি আর এর কিউব করো, আর এর কিউব মানে কিন্তু হাফের হোল কিউব। এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে বের করো তাহলে তুমি পাবা কিন্তু 0.0125। এভাবে যদি আরও বাড়তে থাকো, আর এর মান যদি আর এর পাওয়ার যদি 4 নেও, হাফের পাওয়ার হচ্ছে 4, সেক্ষেত্রে তুমি কত পাবা? সেক্ষেত্রে পাবো হচ্ছে 0.0625। তার মানে এইভাবে তুমি যদি আর এর পাওয়ার যতই বাড়তে থাকো এক সময় যায় সেটা দেখো কমতেছে, কিন্তু 0.5 থেকে 0.25 আরও ছোট, 0.125 আরও ছোট, এভাবে কমতে কমতে এক সময় যদি তুমি আর এর পাওয়ারে যদি ইনফিনিটি বসাও আর সেই সংখ্যাটা যদি -1 থেকে 1 এর মধ্যবর্তী একটা সংখ্যা হয়, মানে প্রকৃত ভগ্নাংশ, এর মধ্যবর্তী মানে কি প্রকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আর এর পাওয়ার বা এই যে প্রকৃত ভগ্নাংশটা সেটার পাওয়ার যদি তুমি এইভাবে বাড়াইতে থাকো, যতই বাড়াবা সেটা শূন্যের কাছাকাছি চলে যাবে। এক সময় আমরা বলি যে একদম অসীমে যে সেটা শূন্যই হয়ে যাবে। শূন্য হয়ে যাবে মানে কি ওর পদ সংখ্যা নির্দিষ্ট, তাই না? n এর মান যদি অসীম হয় তাহলে তোমার আর টু দি পাওয়ার n এর মান কি হয়ে যাচ্ছে? n এর মান যদি অনেক বড় একটা সংখ্যা, এভাবে 1 2 3 4 বসাইতে তুমি 100 বিলিয়ন 100 কোটি লক্ষ বিলিয়ন এভাবে যদি বসাও, দেখবে যে আর টু দি পাওয়ার n এর মান শূন্যের কাছাকাছি, মানে দশমিকের পরে যদি 1 কোটি শূন্য হয়, আমরা তো দশমিকের পরে 2টা বা 3টার বেশি শূন্য হইলে ওটাকে পাত্তা দিই না, আর 1 কোটি শূন্য হইলে তো এটা বাদই। তার মানে n এর মান যদি অসীম হয় বা একটা অনেক বড় সংখ্যা হয়, ইনফিনিটি হয়, তাহলে আমরা আর টু দি পাওয়ার n এর পরিবর্তে কি লিখতে পারি, বা ওর মান কত আসবে? শূন্য আসবে। তাহলে দেখো তো আমাদের এই জায়গায় মানটা কি চলে আসতেছে, তখন আমাদের চলে আসতেছে কিন্তু a ইন্টু 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। পরে যদি এটাকে সরল করি a বাই 1 মাইনাস আর, তাহলে এটাই কিন্তু আমাদের অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। কখন পাওয়া যাবে? যদি আর এর মানটা এই শর্তটা মানে। এটাকে আমরা পরম মানের মাধ্যমে লিখতে পারি। পরম মানের মাধ্যমে লিখলে এভাবে লিখতে হয়, আর এর পরম মান 1 থেকে ছোট। আর যদি ব্যবধি আকারে লিখো তাহলে এটাকে ভাঙাইলে এইটা একই কথা, এটাকে পরম মান চিহ্ন ব্যবহার করে লেখা হইলো, আর এটাকে ব্যবধি আকারে লেখা হইলো। আর এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যবর্তী একটা সংখ্যা। যদি ওই সংখ্যাটাই হয়
তাইলে গুণোত্তর ধারার একদম শেষ যে অসীম যে পদটা সেটা শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যায় মানে শেষ পদ আছে, তখন তুমি সমষ্টি বের করে ফেলতে পারো। সেটা কত আসে? a/1 - r। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি কখন পাওয়া যায়? আর যদি এই শর্ত মানে, এই শর্তটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এভাবে থাকলে পড়ব কি -1 <r <1। এভাবে থাকলে পড়ব কি মডুলাস বা পরম মানও বলা হয়। মডুলাস আর পরম মান একই কথা। মডুলাস r <1 বা r এর পরম মান 1-এর থেকে ছোট হইলে অসীম গুণোত্তর ধারার সমষ্টিটা পাওয়া যায়। 1-এর থেকে ছোট না হইলে কেন পাওয়া যাবে না? তখন কিন্তু এই যে অসীম গুণোত্তর ধারা, এটার কোনো শেষ নাই, চলতেই থাকবে, পরেরগুলো আরও বাড়তে থাকবে, এটার কোনো শেষই নাই। যেটা শেষ নাই সেটাকে তো তুমি কোনোভাবেই নির্ণয় করতে পারবা না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র কি? a/1 - r। কার পরিচয় কি? এর পরিচয় প্রথম পদ, আর এর পরিচয় কি? সাধারণ অনুপাত। অসীম গুণোত্তর ধারার সমষ্টিটাকে আমরা S∞ দ্বারা সূচিত করি, যেখানে S∞ দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের অসীম গুণোত্তর ধারার সমষ্টি বা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। এ দ্বারা বোঝায় প্রথম পদ, আর দ্বারা কি বোঝায়? সাধারণ অনুপাত। তাইলে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম সেগুলো একটু এক ঝলকে দেখে নিই। দেখো, সমান্তর ধারা সংশ্লিষ্ট যে সূত্রগুলো আমরা পাইছি, একটা সমান্তর ধারার প্রথম পদ যদি a আর সাধারণত যদি d হয়, তাহলে n-তম পদের সূত্রটা কি ছিল? সাংকেতিকভাবে ছিল, যাকে আমরা an দ্বারা সূচিত করি, সেটা সমান কি a + n - 1 × d। একটা সূত্রে যে প্রতীকগুলো ব্যবহার হয়, কোনটা দ্বারা কি সূচিত হয় সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে n-তম পদ an, a দ্বারা বোঝায় প্রথম পদ, n দ্বারা হয়েছে যততম পদ সেইটা, আর d দ্বারা বোঝায় সাধারণ অন্তর। প্রথম n সংখ্যক পদের সমষ্টিটাকে আমরা sn দ্বারা সূচিত করি। n/2, n হচ্ছে যতগুলো পদের যোগফল বের করতেছ, ইন্টু 2a + n - 1 × d। এ দ্বারা প্রথম পদ, n দ্বারা যতগুলো পদের যোগফল বের করতেছ, d দ্বারা কি বোঝায়? সাধারণ অন্তর। গুণোত্তর ধারার ক্ষেত্রে একটি গুণোত্তর ধারার প্রথম পদ যদি a আর সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে আমাদের n-তম পদ, যাকে সাংকেতিকভাবে an দ্বারা সূচিত করি, সেটা কি? a × r এর মাথার উপর বা r এর পাওয়ার n - 1। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, r এর মান 1-এর থেকে ছোট হলে তুমি এই সূত্র ব্যবহার করতে পারো, আর r এর মান 1-এর থেকে বড় হইলে এটা ব্যবহার করতে পারো। অথবা ছোট হোক বড় হোক, তুমি এই সূত্র দিয়ে সব কাজ চালাইতে পারবা, এটা দ্বারা সব কাজ চালাইতে পারবা। আর অসীমতক সমষ্টি বা অসীম সংখ্যক পদের সমষ্টি সেটা কি? যাকে আমরা S∞ দ্বারা সূচিত করি a/1 - r। একটা শর্ত আছে, কি যেন সেই শর্তটা? আর এর মানটা কিন্তু -1 থেকে 1-এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হইতে হবে। এরপর দেখো, স্বাভাবিক সংখ্যার কতগুলা বিশেষ ধারা আছে। এর মধ্যে প্রথমটা কিন্তু আমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটাকে কিন্তু এই যে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, এটাকে কিন্তু আমরা গাউসের সূত্র বলে থাকি, তাই না? তাহলে এই গাউসের সূত্রটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল। স্বাভাবিক সংখ্যা কত দ্বারা শুরু? 1 দ্বারা। তাহলে 1 + 2 + 3 .. এভাবে n। তোমাকে যদি বলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে কি বুঝাবে? 1 + 2 + 3 .. 10 পর্যন্ত যোগ করবা, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা যোগফল পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয় সূত্রটা কি? n × n + 1/2। এটা কিন্তু আমাদের বইয়ে আছে। তাহলে প্রথম যদি 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলে, তাহলে তোমার লিখতে হবে কিন্তু 10 × 10 + 1 / 2। তোমাকে যদি প্রথম 1 লক্ষ স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলে, তাহলে তোমার n এর মান কি লিখতে হবে? 1 লক্ষ লিখতে হবে এই জায়গায়, এবং এই জায়গায় তুমি যদি 1 লক্ষ লিখো, তারপর ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে 1 + 2 + 3 + 4 ... এইভাবে 1 লক্ষ পর্যন্ত তোমার তো ক্যালকুলেটরে বসাইতে একদিন লাগবে। তারপর ক্যালকুলেটর কোনো একটা ভুল হইলে তো আর বুঝবাই না, বাট সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক একইভাবে এগুলো তোমাদের
9-এর বইয়ে নাই, বাট এগুলা একটু জানা থাকলে একটু অ্যাডভান্সড বা আগে থাকলা। সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ। এখানে হচ্ছে জাস্ট ওদের নর্মাল যোগ, আর এখানে হচ্ছে ওদেরই স্কোয়ার করে করে যোগ। ওর মাথার উপর 2 পাওয়ার 2 পাওয়ার 2 এভাবে স্কোয়ার করে যোগ করলে কি আসে সেটা আমরা একটু মনে রাখি। অনেক সময় অলিম্পিয়াড বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা একটু অ্যাডভান্স দিয়ে দিতে পারে, জানা থাকলে ভালো। ঠিক আছে, নর্মাল যোগফল তো আমাদের বই আছে, সবাই শিখবে। তুমি যদি একটু আগে থাকতে চাও এটা জানে রাখলা, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ কইরা যে যোগফলটা সেটা কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন মানে পাওয়ার 3 বা কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এভাবে n কিউব পর্যন্ত যোগ করলে কি আসবে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, আবার এখানে দেখো যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, এটার যদি একদম হোল স্কোয়ার নিয়ে নেও তাহলে কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান হয়ে যাবে। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 নম্বর সূত্র এবং 3 নম্বর সূত্রের মধ্যে একটা সম্পর্ক আছে। কি 1 নম্বর সূত্রকে বর্গ করলে 3 নম্বর সূত্রের সমান হয়ে যায়। তার মানে কি বলছে দেখো, তুমি যদি এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 100 পর্যন্ত যোগ কইরা এটাকে যদি বর্গ করো তাহলে এটা কার সমান হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 100 কিউব। তাহলে এটা সমান হবে, বুঝছো? 1 থেকে 100 পর্যন্ত যোগ করে বর্গ করলে আর 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 এভাবে 100 কিউব করলে যা আসে তাদের যোগফল সমান, এটাই বলছে। তাহলে এগুলো একটু অ্যাডভান্স হিসেবে আমাদের মনে রাখলে ভালো। তাহলে আমরা যে অনুক্রম ধারা সম্পর্কিত যতগুলো সূত্র ডিসকাস করলাম সবগুলো যদি সুন্দর করে মনে রাখতে পারো, এই অনুশীলনী সংক্রান্ত যে কোনো তোমার যদি পরীক্ষায় আসে অঙ্ক, তুমি আশা করি সুন্দর করেই উত্তর করতে পারবে ইনশাআল্লাহ।